কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল এটি আমরা জানি। কমিউনিকেবল হুইচ আর কজড বাই প্যাথোজেন, মানে একটা মাইক্রো অর্গানিজম লাগবে, জার্ম লাগবে, and can be transferred from one person to another or from one organism to another. In human, these include measles, food poisoning, malaria. Communicable disease, সংক্রামক রোগ, non-communicable disease which are not transferred between people or other organisms. সংক্রামক যেমন নন কমিউনিকেবল আছে কি ডায়াবেটিস মেলাইটাস, তারপরে ব্রঙ্কিয়াল অ্যাজমা, এগুলি নন কমিউনিকেবল ডিজিজ। এক্সাম্পল diabetes, bronchial asthma, এরকম। তাহলে কমিউনিকেবল একটা ভাগ হলো কমিউনিকেবল ডিজিজ আর নন কমিউনিকেবল ডিজিজ। আরেকটা দেখো, আবার 4 ভাগে ভাগ করতে পারি আমরা। ইনফেকশাস ডিজিজ, রোগ জীবাণু দিয়ে হয়। ডিফিসিয়েন্সি ডিজিজ, যে কোনো একটা ডিফিসিয়েন্সি ডিজিজের নাম কেউ বলতে পারবা? বলো তো দেখি কেউ বলতে পারে কিনা বুদ্ধি করে। ডিফিসিয়েন্সি ডিজিজ স্যার এইডস। যে কোনো একটা বলো। স্যার এইডস। আচ্ছা, আর কেউ? এইডস, আচ্ছা এইডস বললা। আর কোনো কিছু? আর কিছু? ডিফিসিয়েন্সি মানে কি বলো তো? কি জানি বললা? আরেকজন কি বললা? স্কারবি, রিকেটস। হ্যাঁ, আসলে এইডসটা হলো ইনফেকশাস ডিজিজ, একটা জীবাণু দ্বারা সংক্রামিত হয়। কিন্তু ডিফিসিয়েন্সি মানে ঘাটতি, যেমন রিকেটস ভিটামিন ডি এর অভাবে হয়, নাইট ব্লাইন্ডনেস ভিটামিন এ এর অভাবে হয়, স্কারবি ভিটামিন সি এর অভাবে হয়, গয়টার আয়োডিনের অভাবে হয়। এগুলি হলো ডিফিসিয়েন্সি ডিজিজ। হ্যাঁ, আচ্ছা। তারপরে হলো হেরিডিটারি ডিজিজ, বংশানুক্রমে আসে। ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এগুলি বংশানুক্রমে আসতে পারে। ফিজিওলজিক্যাল ডিজিজ, all diseases are usually physiological. যে কোনো রোগ কি আমাদের শরীরের উপর ভর করলে এটা ফিজিওলজিক্যাল ডিজিজ হবে। তাহলে আমাদের প্রথমে হলো কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ। এবার ভাগ করবো। আরেকটা হলো ইনফেকশাস ডিজিজ, ডেফিসিয়েন্সি ডিজিজ, হেরিডিটারি ডিজিজ আর ফিজিওলজিক্যাল ডিজিজ। আরেকটা হলো ইমার্জিং ডিজিজ, রি ইমার্জিং ডিজিজ, অ্যাকিউট ডিজিজ, ক্রনিক ডিজিজ। ইমার্জিং ডিজিজ মানে কি? নাম শুনছো এটা? ইমার্জিং ডিজিজ হলো যে রোগটা ভূপৃষ্ঠে বা এই পৃথিবীতে কখনোই ছিল না, নতুন ভাবে আবির্ভূত হয়, প্রথম আসছে, সেটাকে বলা হয় ইমার্জিং ডিজিজ। রি ইমার্জিং আসছিল, একবার হয়েছিল, মাঝখানে 40-50-100 বছর দেখা যায়, আবার পুনরায় আবির্ভূত হয়েছে 40-50 বছর আগে, তাকে বলা রি ইমার্জিং ডিজিজ। স্যার কোভিড-19 কি ইমার্জিং ডিজিজ হবে না? কোভিড-19 ইমার্জিং বলতে পারে যদি ডিজিজ হিসাবে দেখি। হ্যাঁ, ইমার্জিং ডিজিজ, কারণ এটা আগে কোভিড-19 ছিল না, ইমার্জিং ডিজিজ। আচ্ছা, কিন্তু আবার যে ভাইরাস হিসাবে চিন্তা করি, এই ধরনের ভাইরাস দিয়ে আগে রোগ হয়েছে, তখন আমরা রি ইমার্জিং বলতে পারবো, যদি ডিজিজ অর্গানিজম দিয়ে আমরা চিন্তা করি। অ্যাকিউট ডিজিজ, যে রোগটা হঠাৎ হবে, 3 to 6 weeks এর মধ্যে ভালো হয়ে যাবে। ক্রনিক ডিজিজ, ধীরে ধীরে হবে, দীর্ঘ সময় ধরে যে রোগটা থাকবে। তাহলে ডিজিজে দেখো আমরা কি কি দেখলাম। একটা হলো কমিউনিকেবল ডিজিজ, একটা নন কমিউনিকেবল ডিজিজ এক ভাগে, আরেকটা হলো ইনফেকশাস ডিজিজ, ডিফিসিয়েন্সি ডিজিজ, হেরিডিটারি ডিজিজ, ফিজিওলজিক্যাল ডিজিজ। একটা হলো ইমার্জিং ডিজিজ। বলো স্যার সেক্স লিঙ্ক ডিজিজ গুলো কি হেরিডিটারি ডিজিজের মধ্যে পড়ে? রাইট, সেক্স লিঙ্ক ডিজিজ গুলি হেরিডিটারি। ঠিক আছে, ভেরি গুড, এটা হেরিডিটারি ডিজিজের মধ্যে পড়ে। ঠিক আছে, যেমন আমরা বলতে পারি কি থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, হেমোফিলিয়া, রাইট, থ্যালাসেমিয়া, হেমোফিলিয়া,
এগুলি হেরিডিটারি ডিজিজ। আর আদার্স এর মধ্যে এমার্জিং, রি-এমার্জিং, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ডিজিজ। তো ডিজিজ আমরা ক্লাসিফাই এভাবে দিতে পারি আমরা। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ডিজিজ। আচ্ছা, এরপরেও একটা প্রশ্ন আমরা দেখছি মাঝে মাঝে আসে, ক্রাইটেরিয়া অফ গুড ফিজিক্যাল হেলথ। একজন যে শারীরিকভাবে সুস্থ আছে, তার শরীরে কোনো রোগ বালাই নাই, কিভাবে বুঝবো? গুড কমপ্লেকশন মানে কি? সতেজ ভাব। এখানে কিন্তু চেহারা না, কমপ্লেকশন হলো সতেজ ভাব। দেখলে বোঝা যাবে তার সে সতেজ। ক্লিন স্কিন, চামড়া পরিষ্কার, কোন রকম চামড়ায় কোনো রোগের লক্ষণ নাই। ব্রাইট আই, চোখ দেখলে অনেকে বলা যায় যে সে অসুস্থ বা সে অসুস্থ না। উজ্জ্বল চোখ। লাস্টারাস হেয়ার, চুল পরিষ্কার, কোনো উস্কু কুস্কু না, পাতলা না, চুল পড়ে গেছে তা না। সুইট ব্রিথ মানে ভালো নিঃশ্বাস, সুন্দর নিঃশ্বাস, সুন্দরভাবে সে নিঃশ্বাস নিতে পারতেছে। গুড অ্যাপেটাইট, অ্যাপেটাইট মানে কি? খাবারের প্রতি আগ্রহ, রুচিটা। ইয়েস, রাইট, ক্ষুধা, খাবারের প্রতি আগ্রহ। খাবারের প্রতি আগ্রহ থাকবে, তার মানে যা খুশি তা খাবে না, সে খাবারের প্রতি আগ্রহ, তার রুচি ভালো, ক্ষুধা ভালো। সাউন্ড স্লিপ, শুলে ঘুম ভালো হবে। রেগুলার অ্যাক্টিভিটি অফ বাউল এন্ড ব্লাডার, মলমূত্র প্রতিদিন নিয়ম অনুযায়ী হবে। স্মুথ, ইজি এন্ড কোঅর্ডিনেটেড বডি মুভমেন্ট, হাঁটা চলা অঙ্গ ভঙ্গি খুব সুন্দর হবে, কোমল হবে। অল দি স্পেশাল সেন্স আর ইনট্যাক্ট। স্পেশাল সেন্স কি কি আছে? What are the special sense of human body? কয়টা? Organs of special sense, eye, ear, nose, tongue, skin, সব ঠিক থাকতে হবে। The resting pulse, blood pressure and exercise tolerance are all within normal range. বিশ্রামত অবস্থায় পালস, ব্লাড প্রেশার এবং এক্সারসাইজ টলারেন্স, এবং ব্যায়াম করলে পরে নির্দিষ্ট সময় মতো ব্যায়াম করতে পারে, এইগুলি সব স্বাভাবিক মাত্রায় থাকবে। All the organs of the body are work normally. শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি যার যার উপর অর্পিত দায়িত্ব স্বাভাবিক এবং সুন্দরভাবে পালন করতেছে। এই পয়েন্টগুলি যখন থাকবে, আমরা এগুলি দেখে বলবো সে একজন সুস্থ মানুষ বা সুস্থ ব্যক্তি। গুড কমপ্লেকশন, ক্লিন স্কিন, ব্রাইট আইস, লাস্টারাস হেয়ার, সুইট ব্রিথ, গুড অ্যাপেটাইট, sound sleep, regular activity of bowel and bladder, smooth, easy and coordinated body movement. All these special senses are intact. The result, the resting pulse, blood pressure and exercise tolerance are all within normal range. All the organs of the body are working normally, are work হবে না, এখানে ing হবে, continuous verb, working normal. যদি প্রশ্ন আসে লিস্ট দ্য ক্রাইটেরিয়াস অফ গুড ফিজিক্যাল হেলথ, আমরা এই 12টা ক্রাইটেরিয়া দিয়ে দিব। ভ্যাকসিন, টিকা। ভ্যাকসিনের বাংলা হলো টিকা। ভ্যাকসিনগুলি কি, সংজ্ঞা কি? Vaccine is an immunobiological substance designed to produce specific protection against a given disease. বায়োলজিক্যাল সাবস্টেন্স, এটা জীব থেকে আসবে, কি করে? ইমিউনিটি তৈরি করে, এই জন্য বলা হয় ইমিউনোবায়োলজিক্যাল সাবস্টেন্স। কেন এগুলি তৈরি করা হয়? ডিজাইন টু প্রডিউস স্পেসিফিক প্রোটেকশন এগেইনস্ট গিভেন ডিজিজ, নির্দিষ্ট রোগের বিরুদ্ধে টিকা, নির্দিষ্ট রোগের বিরুদ্ধে আমাদের রক্ষা করে, প্রোটেকশন। যেমন কোভিড-19 ভ্যাকসিন দিলে করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাবো। হেপাটাইটিস বি ভ্যাকসিন দিলে হেপাটাইটিস বি থেকে রক্ষা পাবো। মিজলস ভ্যাকসিন দিলে হামের থেকে রক্ষা পাবো। ইপিআর যে 11টা ভ্যাকসিন, এক একটা টিকা এক একটা নির্দিষ্ট রোগের বিরুদ্ধে কাজ করে। ক্লাসিফিকেশন অফ ভ্যাকসিন দুই ভাগে ভাগ করছি। অ্যাক্টিভ ইমিউনাইজিং এজেন্ট, যেটা কিনা সক্রিয়ভাবে দেহকে তৈরি করে রোগ প্রতিরোধের জন্য। প্যাসিভ ইমিউনাইজেশন এজেন্ট, পরোক্ষভাবে, নিষ্ক্রিয়ভাবে। অ্যাক্টিভ ইমিউনাইজিং এজেন্টগুলি লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, লাইভ অ্যাটেনুয়েটেড, এগুলি আমরা এই রোগের জীবাণুটা জীবিত থাকবে কিন্তু রোগ তৈরি করতে পারবে না। কি তৈরি করবে? অ্যান্টিবডি তৈরি করবে। যেমন ব্যাকটেরিয়াল বিসিজি ভ্যাকসিন,
বিসিজি ভ্যাকসিন আমরা বলছি কখনো জি স্যার। বিসিজি ভ্যাকসিনের তোমরা পাইছো? বিসিজি ভ্যাকসিন তোমাদের স্যার। কাছে জি স্যার। কেমনে পাইছো? স্যার পড়াইছিলেন তো জি। মনে আছে কিনা? আমরা কি তোমাদেরকে ইপিআর শিডিউলটা দিছি, টিকার চার্টটা? জি স্যার। জি স্যার। প্রথমটা দেখবা বিসিজি ভ্যাকসিন। জি স্যার। আমরা 8টা কলামে ভাগ করছিলাম। প্রথমে হলো সিরিয়াল নাম্বার, নাম, টিকার নাম, তারপরে কয়টা ডোজ দিতে হবে, ডোজের পরিমাণ কত, একের অধিক ডোজ দিলে সেটা একটা থেকে একটা বিরতি কতদিন হবে, কোন পথে দিতে হবে, কোন জায়গায় দিতে হবে, ঠিক আছে? ওই যে ওইখানে প্রথমটা ছিল বিসিজি ভ্যাকসিন, যক্ষ্মা রোগের প্রতিষেধক। তোমরা কি চারটা দেখতে পাচ্ছিলে? সময় হচ্ছিল? জি স্যার। আমরা তো আলোচনা এটা দিতে হয় কখন জানো? বিসিজিটা এট বার্থ, জন্মের সাথে সাথেই জি স্যার। দেওয়ার নিয়ম। হ্যাঁ, আচ্ছা। ভাইরাল কি কি আছে? অরাল পোলিও, মুখে পোলিও টিকা, মিজলস, হাম, রুবেলাও এক ধরনের হাম। এই ভ্যাকসিনগুলি হলো লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, জীবন্ত টিকা। কিন্তু লাইভ অ্যাটেনুয়েট কি, আমরা যেমন যক্ষ্মা রোগের জীবাণুটি আমরা ঢুকাই দিব শরীরে, কিন্তু সে রোগ তৈরি করবে না। কি তৈরি করবে? অ্যান্টিবডি। যেমন কোভিড ভ্যাকসিন, এটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। কোভিড ভাইরাসটি আমরা ঢুকাই দিব আমাদের শরীরে, কিন্তু ভাইরাসের রোগ উৎপাদন ক্ষমতাটা আমরা নষ্ট করে দিই। কিন্তু কি ক্ষমতাটা থাকে? অ্যান্টিবডি, রোগ প্রতিরোধ ক্ষমতাটা তৈরি হয়ে যায়। এবং অ্যাক্টিভ ইমিউনাইজিং এজেন্ট মানে কি? সক্রিয়। এটা এই ধরনের টিকাগুলি একটা ডোজে হবে না, 2টা বা তার অধিক ডোজ লাগবে। প্রথম টিকাটা দিলে ইমিউনিটি একটু বাড়বে, দ্বিতীয়টা দিলে, যেটা 2টা ডোজ, দ্বিতীয়টা দিলে পুরোপুরি এসে যাবে। মানে যেটা 5টা ডোজ একটু বাড়বে আর একটু বাড়বে, এইভাবে মানে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। অ্যাক্টিভ ইমিউনাইজিং এজেন্ট অর্থাৎ ওই রোগের জীবাণু ঢুকাই দিয়ে, জীবাণুটা কিন্তু রোগ তৈরি করতে অক্ষম, কিন্তু রোগ প্রতিরোধ তৈরি করতে সক্ষম। আচ্ছা, আর ইনঅ্যাক্টিভেটেড, এখানে রোগ জীবাণুটাকে আগে মারি, মেরে তারপর ঢুকাই। আর কিল্ড অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, যেমন ব্যাকটেরিয়াল, কলেরা, পার্টুসিস। পার্টুসিস মানে কি মনে আছে? পার্টুসিস মানে হুপিং কাশি। হুপিং কাশি স্যার। জি স্যার। টাইফয়েড। আর ভাইরাসের মধ্যে হুপিং কাশি, পার্টুসিস হলো হুপিং কাশি। আর ভাইরাসের মধ্যে রেবিস ভাইরাস, কুকুরে কামড় দিলে আমরা যে টিকা দিই, রেবিস ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস। প্রথমে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, ইনঅ্যাক্টিভেটেড অর কিল্ড অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। 3 নম্বর টক্সয়েড, মেয়েরা নিছে টিটি টিকা, টিটেনাস টক্সয়েড, ডিপথেরিয়া টক্সয়েড। নাম্বার 4 এক্সট্রাক্টেড সেলুলার ফ্র্যাকশন, নিউমোকক্কাল ভ্যাকসিন আমরা দিই এখন বাচ্চাদেরকে। 5 নম্বর কম্বিনেশন, 1, 2 অথবা 1, 3 অথবা 2, 3 এর মিশ্রণ। আমরা যেটা দিয়ে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন তোমাদেরকে বলছিলাম, এবং তোমাদের চার্টে লেখা আছে পেন্টা মানে 5টা টিকা দিব, একটা তার মধ্যে 5টা রোগের প্রতিষেধক দেওয়া আছে। এটা হলো কম্বিনেশন। ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, পিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস, ডিটি, অথবা পেন্টাভ্যালেন্ট, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস। আর কি থাকে? হেপাটাইটিস বি, তারপরে নিউমোকক্কাল নিউমোনিয়া, এই 5টা থাকে। এগুলি গেলে অ্যাক্টিভ। প্যাসিভ, প্যাসিভ মানে কি? এটা রোগ হয়ে গেছে, ওই পর্যায়ে আমরা, রোগ হওয়ার আগে আমরা করি অ্যাক্টিভ ইমিউনাইজেশন, রোগ হইলে পরে করি আমরা প্যাসিভ ইমিউনাইজেশন। প্যাসিভ মানে শরীরে কোনো ক্ষমতা নাই অ্যান্টিবডি তৈরি করার, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার। এই ক্ষেত্রে আমরা সরাসরি অ্যান্টিবডিগুলি শরীরে ঢুকিয়ে দিই। যেমন কি কি আছে? নন হিউম্যান অ্যান্টি টিটানাস, সেরাম, অ্যান্টি ডিপথেরিক সেরাম, অ্যান্টি রেবিস সেরাম, এটিএস, এডিএস, এআরএস। আর আমরা দেখি এটাও দিই। আর হিউম্যান ইমিউনোগ্লোবুলিন, টিটানাস ইমিউনোগ্লোবুলিন, মামস ইমিউনোগ্লোবুলিন। অর্থাৎ রোগ হয়ে গেছে, অ্যাক্টিভ ইমিউনাইজেশন করতে গেলে 4 সপ্তাহ বসে থাকতে হবে, ততদিনে তো রোগী মরে যাবে। এই জন্য সরাসরি প্রিফর্ম অ্যান্টিবডি, বাইরে অ্যানিম্যাল বডিতে এটা অ্যান্টিবডি তৈরি করে, এটাকে আমরা নিয়ে এসে মানুষের উপযোগী করে মানুষের শরীরে ঢুকাই দিই। সরাসরি রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমরা সরাসরি বাড়ি থেকে ধার করে এনে দিচ্ছি।
তাহলে আমাদের ভ্যাকসিন কাকে বলে, ভ্যাকসিনের ক্লাসিফিকেশন বুঝা গেছে তো? জি স্যার। ভ্যাকসিনটি হলো ইমিউনো বায়োলজিক্যাল সাবস্টেন্স। এটা বায়োলজিক্যাল মানে এটা লিভিং জিনিস, লিভিং অ্যানিমাল থেকে বা ম্যান থেকে তৈরি করা হয়। ইমিউনো মানে ইমিউনিটি তৈরি করে। কি কাজ এটা? ডিজাইন টু প্রডিউস স্পেসিফিক প্রোটেকশন এগেইনস্ট গিভেন ডিজিজ। কোন নির্দিষ্ট রোগের বিরুদ্ধে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে দেয়। আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অ্যাক্টিভ ইমিউনাইজিং এজেন্ট এবং প্যাসিভ ইমিউনাইজিং এজেন্ট। অ্যাক্টিভের মধ্যে আছে লাইফ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, inactivated or kill attenuated vaccine, toxoid extracted cellular fraction এবং কম্বিনেশন। এখন আমরা কম্বিনেশনটা বেশি ইউজ করি, পেন্টাভালেন্ট ভ্যাকসিনটা। পেন্টা মানে 5। স্যার মামস হলে কি মুখ ফুলে যায়? মামস হলে, হ্যাঁ, মামসের আরেক আমরা বলি প্যারোটাইটিস, ইনফ্লামেশন অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। মুখ মানে কি? তোমাদের অ্যানাটমিতে প্যারোটিড গ্ল্যান্ড পড়াইছে? স্যালাইভারি গ্ল্যান্ড, ডাইজেস্টিভ সিস্টেম। স্যালাইভারি গ্ল্যান্ড কয়টা বলো তো, মনে আছে কারুর? স্যালাইভারি গ্ল্যান্ড কয়টা কারুর মনে আছে কিনা দেখি? 3 জোড়া। 3 জোড়া, এক্স্যাক্টলি। প্যারোটিড, সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার। প্যারোটিড গ্ল্যান্ডটা থাকে কানের লতিতে, ধরো কানের লতির বরাবর ভিতরে প্যারোটিড গ্ল্যান্ড। জিহ্বার নিচে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, ম্যান্ডিবুলার নিচে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। মামসে হয় কি? প্যারোটিড গ্ল্যান্ডে প্রদাহ হয়। প্রদাহ হলে প্যারোটিড গ্ল্যান্ড ফুলে যায়। প্যারোটিড গ্ল্যান্ডের অবস্থান কানের লতির নিচে, তখন গালটা বড় হয়ে ফুলে যায়। দিস ইজ কল, আরেকটা বলে প্যারোটাইটিস। মামস মুখ মানে কোন জায়গাটা ফুলে? কানের লতির নিচে গালের অংশটা, এই জায়গাটা বড় হয়ে আস্তে আস্তে ফুলতে থাকে। প্রদাহের একটা লক্ষণ হলো জিনিস সোয়েলিং হওয়া। স্যার এটা কেন হয়? এটা ভাইরাস, মামস ভাইরাস। এই যে মামস ভাইরাস দিয়ে হয়, এবং এটা যেন না হয় এই জন্য মামস ভ্যাকসিন দিয়ে থাকি। কোথায় জেনে মামস ভ্যাকসিন বললাম আমরা? রুবেলা মামস, স্যার ওই যে MMR। মামস ইমিউনোগ্লোবুলিন। হ্যাঁ, ওই যে মামস ইমিউনোগ্লোবুলিন, এটা হলো মামস হলে পরে। আর আমরা MMR টিকা দিই। আর তোমাদের ইয়াতে দেখবা ওই যে আমি চারটা দিচ্ছি MMR, মিজলস, মামস এন্ড রুবেলা। 3টা এম। প্রথম এম এ মিজলস, তারপরে এম এ মামস, মিজলস, মামস, আর আরতে হলো রুবেলা, MMR। মিজলসটা না, মামসটা হলো কি, এটা কানের লতির নিচে গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ডটা বড় হয়ে ফেলে যায়, এই জন্য এটাকে আরেক নাম বলে প্যারোটাইটিস। আচ্ছা, এরপর আসো, এই যে টিকা যে দেই আমরা, কি কি ঝুঁকি হইতে পারে? সবাই হবে এমন কোনো কথা নাই, কারুর কারুর হইতে পারে। এই যেমন 21 জনের হয়েছে। কত জনের মধ্যে 21 জনের হয়েছে বলতো? 31,000-এর উপরে কালকে টিকা দিছে, তার মধ্যে 21 জনের হয়েছে। কিন্তু ধরো বাকি 31,000-এরই হয় নাই। এখন একটা জিনিস, আমরা এসব টিকা কেন দিই? এরা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। আমরা যদি বলি রোগ হয়ে মরে যাওয়া ভালো না টিকা নিয়ে তার পার্শ্ব প্রতিক্রিয়া হওয়া ভালো, কোনটা ভালো? টিকা নিলাম না, রোগে মরে গেল, এটা ভালো না টিকা নিছি না টিকা নেওয়ার? না স্যার, টিকা নিয়ে স্যার পার্শ্ব প্রতিক্রিয়া হওয়াটা ভালো। হ্যাঁ, কারণ পার্শ্ব প্রতিক্রিয়া, হ্যাঁ, কারণ পার্শ্ব প্রতিক্রিয়া সবার হচ্ছে না। ধরো 21,021 জন হয়েছে, এখন পার্শ্ব প্রতিক্রিয়া হবে বলে যদি আমরা কেউ না নিতাম, দেখা যেত কালকে একজনের নেয় নেই। পার্শ্ব যে কোনো, আমরা যে ওষুধ খাই না, অ্যান্টাসিড খাই, কত রকম ওষুধ খাই, নিজেরা ডাক্তারের কাছে জিজ্ঞাসা না করে ওষুধ খাই। প্রতিটা ওষুধে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তোমরা যখন ওষুধ কিনো, ওষুধের বাক্সের ভিতরে একটা কাগজ থাকে, জানো? লিটারেচার, জানো এটা? জি স্যার। লিটারেচার। জি স্যার। তোমরা দেখবা যে কোনো ওষুধ কিনলে লিটারেচারটা পড়বা। লিটারেচার একটা পয়েন্ট আছে সাইড ইফেক্ট। দেখবা যে প্রত্যেকটা ওষুধের, এই যে প্যারাসিটামল, নাপা, প্রতিটা দেখবা কাগজের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কিন্তু সবাই কি হয়? হয় না। 1000, 10,000, 1 লাখে একটা টিকা হয়। এখন আমরা যদি চিন্তা করি যে আল্লাহ, যদি আমি সেই ব্যক্তিটা হই
তো থাক খাবো না ওষুধটা। তাহলে যদি সবাই চিন্তা করি তাহলে কেউ আর ওষুধ খাবে না, ভয় পাবে। ওষুধ না খেলে দেখা যাবে রোগ হয়ে মরে যেতেছে, কিন্তু কেউ ওষুধ খাচ্ছে না। আমরা যে ওষুধ খাই বা টিকা দিই পার্শ্ব প্রতিক্রিয়া আছে আমরা জানি, কিন্তু আমরা বলি যে মরে যাওয়ার চেয়ে পার্শ্ব প্রতিক্রিয়াটা কম ঝুঁকিপূর্ণ। এই জন্য আমরা টিকাগুলি দিচ্ছি। তবে খুব একটা যে হচ্ছে তারা দেখা যায় আরো 2-4 দিন গেলে, কারণ পার্শ্ব প্রতিক্রিয়া আবার অনেক রকম আছে, ইমিডিয়েট, তাৎক্ষণিক, ইন্টারমিডিয়েট, কিছুদিন পরে, ডিলেড, অনেক পরে গিয়ে হইতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া। হ্যাঁ, আচ্ছা পেসিভ বিলিভ আছে। তাহলে আমরা ভ্যাকসিন বললাম, ভ্যাকসিনের ক্লাসিফিকেশন বললাম। তাহলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হইতে পারে? রিঅ্যাকশন এট ইনাকুলেশন। ইনাকুলেশন মানে যেখানে টিকাটা দিল ওই জায়গাটা কি হইতে পারে? সোয়েলিং, ফুলে যেতে পারে, লাল হইতে পারে, রেডনেস, ডেভেলপমেন্ট অফ স্মল অ্যাবসিস নোডিউল। ঠিক মতো টিকা না দিলে ওইখানে ছোট একটা ফোড়া হইতে পারে, ব্যথা হইতে পারে। তাহলে রিঅ্যাকশন ওই জায়গায় কি হবে? জায়গাটা ফুলে উঠতে পারে, সবাই নাও ফুলতে পারে, লাল হইতে পারে, সবাই নাও হইতে পারে, ওই জায়গাটা একটা একটা ফোড়া মানে পাস হইতে পারে, নাও হইতে পারে। জেনারেল ফিভার, জ্বর আসতে পারে, ম্যালাইস, গা মেজমেজ করতে পারে, হেডেক, মাথা ব্যথা হতে পারে। রিঅ্যাকশন ডিউ টু হাইপার সেন্সিটিভিটি, সেরাম সিকনেস, ইডিমা, পানি হওয়া, অ্যানাফাইলেটিক শক, ব্রঙ্কোস্পাজম, এগুলো হতে পারে। নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট, নিউরাইটিস, কনভালশন, এনকেফালাইটিস। এই যে হাইপার সেন্সিটিভিটি যে রিঅ্যাকশনগুলি বল, এগুলি একটু জটিল, এগুলি ঝুঁকিপূর্ণ, এগুলি হলে অনেক সময় মারাও যেতে পারে। তবু আমরা নিব, কারণ অনেক সময় বলছি অনেক সময় নাও হতে পারে। যে কোনো টিকা, বাচ্চাদের যখন টিকা দেয়, তোমাদের ছোট ভাই বোনদের বা তোমরা যখন ছোট ছিল কয়দিন আগে, তখন তোমাদের সবাই টিকা দিছে, ওই যে পেন্টাভালেন্ট সবাই দিছে, আমি শিওর। তোমাদের আব্বা আমার কাছে জিজ্ঞাসা করো, তোমাদের প্রত্যেকের কার্ড আছে, তোমরা কি খোঁজ নিছো তোমাদের টিকা দিছে কিনা? স্যার আমাকে দেয় জি না। স্যার দিছে তো। এই দেয় নাই কাকে? ও জানে না। স্যার কি নাম তোমার বলো না শুনি, নাম বলো। সূচনা? না স্যার দিছিল। তোমার আব্বা আমাকে জিজ্ঞেস করো, দেখবা যে কার্ডটা দেখাই দিবে, এই দেখ তোর কার্ড। স্যার দিছিল টিকা। হ্যাঁ দিছে। তোমাদের আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা যারা আমার সাথে আছে ক্লাসে আসো বা যারা নাই, প্রত্যেককে টিকা দেওয়া আছে, ওই কার্ডটা আছে। এরপর তোমরা করবা কি, তোমাদের পরবর্তী প্রজন্ম বাচ্চা কাচ্চা যেগুলি হবে সবাইকে টিকা দেবা। কারণ তোমাদের থেকে বা পরবর্তীতে টিকা কার্ড ছাড়া স্কুলে ভর্তি হওয়া যাবে না। সময় এসে পড়তেছে এমন যে ওই টিকা কাটা না থাকলে এই বাচ্চা থেকে স্কুলে ভর্তি নেবে না। টিকা যেমন এনআইডি একটা লাগে, তখন বলবে টিকা কার্ডটা দেখি। এই কোল্ড চেইন টিকাটা বড় গুরুত্বপূর্ণ। টিকা আমাদের দেশের টিকাগুলা বিদেশ থেকে, সুইজারল্যান্ড থেকে আসে, আমেরিকা, সুইডেন থেকে আসে। টিকাগুলি কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়, জানো তো? আইনে আমি তুমি আলমারির মধ্যে রেখে দিলা, ড্রয়ারের মধ্যে রেখে দিলা, টিকাটা ঠিক থাকবে না। এই যে টিকাটাকে একটা নির্দিষ্ট তাপমাত্রা, যেখানে উৎপাদন ম্যানুফ্যাকচারার যেখানে তৈরি করলো, ওইখান থেকে ইপিআই সেন্টার প্লেনে আসলো, প্লেনে কিন্তু কোল্ড বক্স থাকে, একটা ফ্রিজিং অঞ্চল ওখানে রাখলো। ঢাকাতে আসলো, ইপিআই সেন্টার মহাখালীতে গেল, ওইখানে বিরাট একটা ঘর আছে, ওইখানে বলে স্টোর, কোল্ড স্টোর। ওইখান থেকে বড় বড় আইস পাখি করে আমরা জেলাতে পাঠাই, জেলা থেকে কোল্ড বক্সে করে আমরা উপজেলায় পাঠাই, উপজেলা থেকে আমরা গ্রামে গঞ্জে ওয়ার্ড ইউনিয়নে পাঠাই দিই, সেখানে ঠিক আছে। কিন্তু এই পুরো চ্যানেলটার মধ্যে একটা নির্দিষ্ট তাপমাত্রা রক্ষা করা হয়, এটা হচ্ছে কোল্ড চেইন। ইট ইজ দ্য সিস্টেম ফর স্টোরেজ, সংরক্ষণ, ট্রান্সপোর্ট, সরবরাহ অফ ভ্যাকসিন এট অপটিমাম টেম্পারেচার, সঠিক তাপমাত্রায়, ইন ডিফারেন্ট স্টেজ, এক এক ধাপে এক এক রকম তাপমাত্রা, ফ্রম দ্য ম্যানুফ্যাকচারার, উৎপাদনকারী হইতে, টু দ্য অ্যাকচুয়াল সাইট অফ ভ্যাকসিনেশন, যেখানে টিকা দিবে। এইখান থেকে এইখানে আসতে কিন্তু এই পুরো রাস্তা ঘুরে আসতে হবে, এভাবে আসতে পারবে না। উৎপাদনকারী হইতে টিকা কেন্দ্র পর্যন্ত টিকা সরবরাহ, সংরক্ষণ এবং সরবরাহতে একটা নির্দিষ্ট তাপমাত্রা ব্যবহার করা হয়, যে তাপমাত্রা টিকার গুণাবলী, কার্যক্ষমতা ঠিক থাকে। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় কোল্ড চেইন। Note: vaccine must be stored and transported in an approved manner of optimum temperature, otherwise the potential vaccine may be lost. এই যে উৎপাদন সরবরাহের মধ্যে অনেক সময় আমরা ডিসপেন্সারি থেকে টিকা ইনজেকশন নিয়ে দেই না, যেগুলি নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করার কথা। ডিসপেন্সারি টিকার কিন্তু কোনো গ্যারান্টি নাই, কারণ কারেন্ট চলে গেছে, 24 ঘন্টা কারেন্ট নাই, ওর টিকাটা নষ্ট হয়ে যাবে। কিন্তু সরকারি সংরক্ষণাগার যেখানে হয়, সেখানে ব্যাকআপ সাপোর্ট থাকে, কারেন্ট যাওয়ার সাথে সাথে জেনারেটর চলে আসে। সরকারি টিকাগুলোর একটা গ্যারান্টি কি, তাদের তাদের এফিকেসি,
কার্যকারিতা সঠিক থাকে। কিন্তু আমরা প্রাইভেট অনেক সময় আমরা বিভিন্ন রকম ফার্মেসি থেকে যখন টিকা নেই, ওই টিকা কিন্তু কোনো গ্যারান্টি, কারণ ওই ফার্মেসিতে কারেন্ট চলে গেছিল, 24 ঘন্টা তো কারেন্ট ছিল না, টিকার গুণাবলী নষ্ট হয়ে যায়। এই যে কোল্ড চেইনের গুরুত্ব, টু মেইনটেইন পোটেন্সি অফ ভ্যাকসিন, টিকার কার্যকারিতা রক্ষা করা, স্টোরেজ অফ ভ্যাকসিন প্রপারলি, সঠিকভাবে টিকা সংরক্ষণ, ট্রান্সপোর্ট অফ ভ্যাকসিন ইভেন এট লো টেম্পারেচার, একটা নির্দিষ্ট নিম্ন তাপমাত্রা ভ্যাকসিনটাকে সরবরাহ করা। এইখানে একটা চার্ট দেখো, এই যে কোথায় কি তাপমাত্রা রাখতে হবে। এই যে ইপিআই সেন্ট্রাল আমাদের মহাখালীতে 6 মাস পর্যন্ত রাখা যায়, জেলাতে 3 মাস পর্যন্ত, উপজেলাতে 1 মাস পর্যন্ত, আর ওই যে বড় বড় বাক্সে নিলে 4 দিন পর্যন্ত, এবং ক্যারিয়ারে গেলে 1 দিন। হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি একটা ক্লাসে আছি। কে বলছেন? সামিয়া, আমি তো ক্লাসে আছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন এটার চার্ট, কোন টিকা কত তাপমাত্রা রাখতো, পোলিও ভ্যাকসিন কত তাপমাত্রায়, বিসিজি, পেন্টাভ্যালেন্ট, নিউমোকক্কাল ভ্যাকসিন, এমআর, মিজলস, এগুলি কি কি, এই তাপমাত্রা একটা চার্ট দেওয়া আছে। আজকে আমরা এই পন্থী পড়ব। তোমরা কি ছবি নিছো? স্যার আবার ফার্স্ট থেকে একটু দিলে ভালো হতো। এইখান থেকে ছবি নাও, আজকে এখান থেকে শুরু করছি, ছবি নিয়ে নাও। আজকের পড়াটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল। আবার আমরা বুধবারে 11টায় ক্লাস।